সিডনি টেস্টের আগের রাতে আমি একটা ভিডিও করেছিলাম ওই জাসপ্রীত বুমরার বাড়তি ওয়ার্কলোড নিয়ে। তো মানে একটা পরিসংখ্যান দেখে আমার মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল ওই সময়। প্রথম 4 টেস্টে জাসপ্রীত বুমরা মোট করেছিলেন 141.2 ওভার, মানে প্রায় ওই 142 ওভারই ধরুন। মানে টোটাল কটা ডেলিভারি তিনি করেছিলেন জানেন? মানে বৈধভাবে তিনি ওই জায়গায় প্রায় 850 মতো ডেলিভারি করেছিলেন। এছাড়া আর কি হোয়াইট বল বা নো বল নিয়ে আরও আপনি ওই 15 থেকে 20টা ডেলিভারি ওর সাথে অ্যাড করতে পারেন। প্রায় 900-র কাছাকাছি বল তিনি করেছিলেন প্রথম 4 টেস্টে ওই এক মাসের মধ্যে। তো এইটা কিন্তু কোনো পেস বোলারের কাছে স্বাভাবিক একটা কোনো বিষয় নয়। আর তার উপর জাসপ্রীত বুমরার মতো একজন বোলার, মানে যার মানে অ্যাকশনটাই হচ্ছে আনঅর্থোডক্স। মানে অন্যান্য পেস বোলার মানে সাধারণ যদি অ্যাকশন হতো, রেগুলার যদি অ্যাকশন হতো, তাহলে সেইটা নিয়ে আর কি অতটা উদ্বিগ্ন প্রকাশ করার মতো জায়গা থাকতো না। কিন্তু বুমরার এমনই অ্যাকশন, মানে বুমরার যেটা নন বোলিং হ্যান্ড মানে ওই বাম হাতটা, মানে সেটাও আর কি তার অ্যাকশনের সাথে এমনভাবে আর কি যায়, মানে ওইটাতেও আর কি তার উপর যথেষ্ট আর কি প্রেশার দিতে হয় ওই নন বোলিং হ্যান্ডে। এছাড়া তার বোলিং হ্যান্ডটা তো রয়েছেই। মানে সব মানে তার যে আর কি মানে যে আনঅর্থোডক্স অ্যাকশনে তিনি বল করেন, তাতে করে তার বাম হাত ডান হাত ইভেন পুরো বডি বা পুরো আর কি তার ওই ব্যাকবোন সব কিছুতে একটা অতিরিক্ত স্ট্রেস পড়ে। তো সেই কারণেই জাসপ্রীত বুমরা কিন্তু বছর দুয়েক আগে একটা সার্জারি হয়েছিল 2022 সালে। তারপর তাকে 1 বছরের মতো সময় বা 1 বছরেরও একটু বেশি সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল, সব রকম পেশাদার ক্রিকেট থেকে তাকে দূরে থাকতে হয়েছিল। কিন্তু খুবই সারপ্রাইজিংলি তারপর তিনি যখনই কাম ব্যাক করেছিলেন, মানে আগের থেকেও তিনি অনেক বেশি ধারালো হয়ে ফিরেছিলেন। মানে তারপর মানে বিসিসিআই তাকে যেভাবে আর কি ইউজ করেছিল একেবারে রেখে ঢেকে প্রায় বলতে পারেন তুলার মতো করে। তার মানে ওই 2023 সালের পর থেকে এখনো পর্যন্ত তিনি সেরকম কোনো ইঞ্জুরিতেই পড়েননি, ছোট বড় কোনো ইঞ্জুরিতেই তিনি পড়েননি। মানে সেই আর কি রেকর্ডটা থাকলো না অক্ষত। মানে এই 2025 সালের একদম শুরুতেই তার সেই ওই পুরনো ইঞ্জুরি বা বলতে পারেন তার ওই পুরনো ব্যথা আবার চাগার দিয়ে উঠলো তার এই অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে। বা টিম ম্যানেজমেন্টের এই জায়গায় আমি বলবো সবচেয়ে বড় দায় রয়েছে, কারণ জাসপ্রীত বুমরার মতো একজন বোলারকে তারা আর কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ওই জায়গায় ঠিকভাবে করতে পারেননি বলে। তো ওই যে বলছিলাম মেলবোর্ন টেস্টে তিনি 50-এর উপর ওভার বল করেছিলেন 2 ইনিংস মিলিয়ে। মানে ওইখানে একটা সময় মানে এক স্টাম্প মাইকে একটা আর কি দেখা যাচ্ছিল যে রোহিত শর্মাকে তিনি বলছিলেন, কারণ ওই টেস্টে তো রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন, যে বুমরা বলছিলেন যে বাস অর নেই ভাই। মানে তিনি এতটাই আর কি ক্লান্ত ছিলেন, মানে তিনি যে আর বল করতে পারছেন না, মানে তার ওই জায়গায় শরীর আর দিচ্ছে না, তিনি ওই একটা আর কি কথার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছিলেন। আর এছাড়া আর কি এই সিডনি টেস্টে হয়তো তাকে বিশ্রাম দেওয়া হতো, কিন্তু রোহিত শর্মা যখন আর কি নিজেকে উইথড্র করে নিলেন, তো ওই জায়গায় মানে তার পুয়ার ফর্ম নিয়ে যখন তুমুল সমালোচনা হচ্ছিল, তখন এই টিমের তো আবার ভাইস ক্যাপ্টেন ওই জাসপ্রীত বুমরাই। তো তখন তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব বা ডেপুটির দায়িত্ব ওই জায়গায় পালন করার জন্য তাকে ওই ব্যাক স্ট্রেস নিয়েও আবার মাঠে নেমে পড়তে হলো। শুধু মাঠেই নেমে পড়া নয়, তাকে আবার ক্যাপ্টেন্সির দায়িত্বটাও পালন করতে হলো। তো প্রথম দিনটা ওই জায়গার কিছু বোঝা যায়নি। দ্বিতীয় দিন তিনি বলও করে ফেলেছিলেন, প্রথম দিন বোধহয় সম্ভবত 2 ওভার বল করেছিলেন। দ্বিতীয় দিন ওই ফার্স্ট সেশনে 8টা ওভার বল করেছিলেন, সাথে মার্নাস লাবুসেনের উইকেটটাও তুলে নিয়েছিলেন। ওই প্রথম 2টা ব্রেক থ্রু জাসপ্রীত বুমরাই এনে দিয়েছিলেন, কিন্তু তারপরে আর তিনি পারছিলেন না। তার বলের গতি ওই জায়গায় অনেকটা নেমে এসেছিল। একটা সময় তিনি তো ওই মানে শেষে যখন 2 ওভার বল করছিলেন 119, 120 বা 100, মানে খুব বেশি হলে 125-এর উপর তার বল উঠছিলই না, যেখানে তিনি রেগুলার 140 মানে আশেপাশেই বল করতে থাকেন। তো তখনই আর কি একটা আর কি আশঙ্কা দেখা দিয়েছিল। তারপর যখন তিনি বেলাতে ওই আর কি মানে ম্যাচ চলাকালীনই বা ম্যাচের মাঝপথেই ওই গাড়ি করে যখন বেরিয়ে গেলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে ওই হসপিটালের উদ্দেশ্যে স্ক্যান করাতে, তো তখন তো বিষয়টা আরও একদম পরিষ্কার হয়ে গেল। মানে তখনও তার ঠিক কী ধরনের ইঞ্জুরি হয়েছে সেই ব্যাপারটা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু তারপরে জানা গেল তার ওই ব্যাক স্প্যাজম বা বলতে পারেন ওই পিঠের যে পুরনো ব্যথাটা ওটাই আবার চাগার দিয়ে উঠেছে এই বাড়তি ওয়ার্কলোডের কারণে। তো জাসপ্রীত বুমরা তো একজন মানুষ নাকি দিন শেষে, তিনি তো কোনো রোবট বা মেশিন নয়। মানে এই পুরো মানে টিমটা তো আর কি তার একার নয়। এখানে আর কি 16-17 জনের একটা দল হয়েছে, আর ম্যাচে খেলছে রেগুলার 11 জন। এই 11 জনের দায়িত্ব তো আর ওই একজন বোলার বা একজন আর কি ক্রিকেটারের উপর বর্তায় না। সবাইকেই ওই জায়গায় আর কি কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হয়। আমি একটা কথা বুঝলাম না যে সিডনিতে এরকম একটা সবুজ ঘাসের উইকেটে মানে ভারতীয় দল ওই জায়গায় কেন দুজন স্পিনার নিল, আরেকজন কি বাড়তি পেস বোলার ওই জায়গায় খেলানো যেত না? ওই জায়গায় তো আর কি হার্ষিত রানাকে আপনি ইনক্লুড করতেই পারতেন, আকাশদীপ যখন আর কি ছিটকেই গিয়েছিল। তাহলে তো বুমরার উপরই বাড়তি ওয়ার্কলোডটা পড়তো না। আর বুমরার যার ফলে ছিটকে যাওয়ার কারণে ওই আর কি শেষ ইনিংসে অস্ট্রেলিয়া যখন 162 চেস করছিল, ওটাও কিন্তু ওই টাইপ অফ উইকেটটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। বুমরা থাকলে তো আর কি অস্ট্রেলিয়া ওই জায়গায় যথেষ্ট কঠিন পরীক্ষার মুখেই পড়তো। সেটা তো আমি একটা এর আগের ভিডিওতেই বলেছিলাম। হয়তোবা তিনি ভারতকে ম্যাচ জয়ের খুব কাছাকাছি নিয়ে যেতে পারতেন ইভেন, বা ভারতকে ম্যাচটা জিতেও আসতে পারতেন। কিন্তু ভারত ওই জায়গায় ভুগেছে ওই বুমরার অভাবে বা বলতে পারেন ওই থার্ড পেস বোলারের অভাবে। তো সেই কারণেই আমার বলা যে ভারতের টিম ম্যানেজমেন্ট তো নিশ্চয়ই বুমরার শারীরিক অবস্থার কথা জানতোই, তারপরেও তাকে ওই জায়গায় তারা ওই মানে ক্যাপ্টেন হিসেবে খেলিয়ে দিয়েছে এক প্রকার জোর করে বা বাধ্য হয়ে, ওই মাস্ট উইন গেম হিসেবে।
তো ওই জায়গা তো সেই কারণেই হর্ষিত রানাকে তো সেই কারণেই জাডেজা কিংবা সুন্দরের মধ্যে একজন তো সেই কারণেই জাডেজা বা সুন্দরের মধ্যে একজনের জায়গায় হর্ষিত রানাকে ওই জায়গায় মানে ফোর্থ পেসার হিসেবে তারা খেলিয়ে দিতেই পারতো। তাহলে ভারতকে আর কি এইরকম মানে সমস্যার সম্মুখীন হতে হতো না, জাসপ্রীত বুমরার উপর এক্সট্রা আর কি ওয়ার্কলোডও ওই জায়গায় পড়তো না বলেই আমি মনে করি। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনিও কিন্তু এই সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে 167 ওভারেরও বেশি বল করেছেন, কিন্তু তার ওই জায়গায় ওয়ার্কলোডের পরিমাণটা জাসপ্রীত বুমরার থেকে অনেকটাই কম ছিল, কারণ তাকে সাহায্য করার মতো ওই জায়গায় ছিলেন মিচেল স্টার্ক বা আর কি স্কট বোল্যান্ডের মতো বোলাররা। আর এছাড়া তিনি ব্যাট হাতেও কিন্তু দলকে যথেষ্ট ভালোভাবে সাহায্য করেছিলেন, যখন যেটুকু সুযোগ পেয়েছেন ডাউন দ্য অর্ডারে গিয়ে ওই জায়গায় কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। কিন্তু জাসপ্রীত বুমরার ক্ষেত্রে ব্যাপারটা তো পুরোপুরি উল্টো হয়েছে, মানে দলের সমস্ত ওয়ার্কলোড মানে বোলিং ডিপার্টমেন্টের তো বটে, ইভেন আর কি পুরো টিমের প্রত্যাশাই আর কি তার কাঁধের উপর চেপে গেছিল। আর এর মাঝে একটা বড় তফাৎ হচ্ছে ওই প্যাট কামিন্স আর জাসপ্রীত বুমরার অ্যাকশন। প্যাট কামিন্সের অ্যাকশন কিন্তু অর্থোডক্স অ্যাকশন, মানে ওই জায়গায় কোনো বাড়তি প্রেশার তার শরীরের উপর পড়ে না যখন তিনি বল করেন বা ওই বোলিং স্ট্রাইডে আসেন। কিন্তু জাসপ্রীত বুমরা যখন বোলিং স্ট্রাইডে আসেন বা মানে একদম বল রিলিজের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, মানে আপনি তার অ্যাকশনটা খেয়াল করে দেখবেন, মানে তার যে বোলিং হ্যান্ড আর নন বোলিং হ্যান্ড দুটোই আর কি মানে এতটাই আর কি প্রেশার ক্রিয়েট হয় আর কি যখন তিনি বোলিং স্ট্রাইডে গিয়ে বোলিং মানে বলটা যখন রিলিজ করেন, তার শরীরের উপর ওই জায়গায় বাড়তি একটা প্রেশার পড়ে। আর বুমরার এর আগে কখনোই 5 ম্যাচের টেস্ট সিরিজে এত ওভার বল তিনি একটা গোটা সিরিজে কখনোই করেননি। আর মানে তার উপর তো তার আবার ইনজুরিও একটা সমস্যা রয়েছে, ইনজুরি প্রবণতাও রয়েছে, যে কারণে তার 2 বছর আগে একটা সার্জারিও হয়েছিল। তো এই সার্জারির পর কোনো প্লেয়ারকে বলুন কিংবা যে কোনো মানুষকেই বলুন না কেন, একটু আর কি সাবধানেই তাকে চলাফেরা করতে হয় বা সাবধানে ওই জায়গায় তার গেমটা অ্যাপ্লাই করতে হয়। তো জাসপ্রীত বুমরা ছাড়া এই জায়গায় টিমের হাতে যেহেতু আর সেভাবে তার লেভেলের কোনো বোলার ছিল না, তার আর কোনো বিকল্প ছিল না বলেই টিম ম্যানেজমেন্টের আমার মনে হয় তাকে এক প্রকার ওই বাধ্য হয়ে খেলিয়ে দিতে হয়েছিল ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের আশাটা জিয়ে রাখার জন্য। এর আগেও ভারত কিন্তু একটা 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ওই 2024 সালের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে। সেখানে কিন্তু আমার মনে আছে বুমরাকে ওই 5 টেস্টের 4টাতে খেলানো হয়েছিল, ওই মাঝের ওই রাঁচি টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তো ঠিক ওইভাবেই আমি আশা করেছিলাম যে আমি তো ঠিক ওইভাবেই আমার এক্সপেক্টেড তো ঠিক ওইভাবেই আমরা তো ঠিক ওইভাবেই পার্টিকুলারলি তো ঠিক ওইভাবেই ব্যক্তিগত তো ঠিক সেই কারণেই ব্যক্তিগতভাবে আমিও এক্সপেক্ট করেছিলাম, মানে এই সিরিজ শুরুর আগে বলুন কিংবা এই সিরিজ চলাকালীন বলুন না কেন, ওই জাসপ্রীত বুমরাকে হয়তো ওই একটা টেস্ট ম্যাচ বিশ্রাম দিয়ে বাকি 4টা টেস্টে হয়তো তার সার্ভিসটা ওই জায়গায় টিম পেতে চাইবে। কিন্তু টিম ইন্ডিয়া মানে বাকি প্লেয়াররা এমন ল্যাজে গোবরে অবস্থা করে রেখেছে, তারা টিমকে এমন বিপদের মুখে ফেলে দিয়ে গেছে যে যেখানে জাসপ্রীত বুমরাই ছিলেন এই টিমের একমাত্র লোন ওয়ারিয়র, একমাত্র আর কি যোদ্ধা। তো এই বর্ডার গাভাস্কার ট্রফিতে তার সহযোদ্ধা হিসেবে তিনি প্রপার কাউকে এই টিম থেকে একেবারেই খুঁজে পাননি। তো যার কারণে পুরো 11 জনের দায়িত্বই একার কাঁধে টানতে হয়েছিল এই জাসপ্রীত বুমরাকে, যার ফলে তার কাঁধ অবশেষে বুমরার সাথে আর সায় দিল না। তো সেই কারণেই আর কি সিডনি টেস্টটা তিনি পুরোপুরি সার্ভিস দিতে পারলেন না ভারতীয় দলকে ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও। তো জানি না এই মুহূর্তে তার ইনজুরির কি অবস্থা, তার সারতে পুরোপুরি ঠিক কতদিন সময় লাগবে, কারণ সামনেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে যেটা শুরু হতে আর ওই মাসখানেকের একটু বেশি সময় বাকি রয়েছে, বড়জোর ওই 40 দিনের মতো সময় তার হাতে রয়েছে। তো এর মধ্যেই আশা করব তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভারতীয় দলকে যেন সার্ভিসটা দিয়ে যেতে পারেন। তো আপনাদের কি মনে হয় এই সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে এই জাসপ্রীত বুমরার উপর যে বাড়তি ওয়ার্কলোডটা পড়ে গেল, যার কারণে তার ওই পুরনো ইনজুরির সাথে তাকে আবার সংঘর্ষ করতে হচ্ছে নতুন করে, এর জন্য টিম ম্যানেজমেন্টের দায় ঠিক কতটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?